অত্যন্ত যুগোপযোগী এবং জাতীয়বাদীর জন্য আমরা মনে করি একটি তথ্য বিশ্লেষণ, একটি আত্মোপলব্ধি এবং জাতির সামনে তুলে ধরা যে আসলে কি প্রেক্ষাপটে আমরা ভোটে গিয়েছি, কি প্রেক্ষাপটে আমরা পরিস্থিতি পিরিয়ডে কি সমস্যা অনুভব করেছি এবং ভোটের দিন কি হয়েছে আমরা কতটুকু জানতে পেরেছি, এটি সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনটি। আমি আমার বক্তব্যের শুরুতেই জয়লাভ সংসদ নির্বাচন বিজয়ী বীরকে অভিনন্দন জানাচ্ছি। জনাব তারেক জিয়া, যিনি দীর্ঘদিন নির্বাচিত থাকার পরে প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার পরিবার অত্যন্ত নির্যাতিত ছিলেন বিগত সময়ে। তার মা বেগম জিয়া 2 বছর জেলে ছিলেন। আমরা মনে করি সকল প্রতিহিংসা, রাগ, ক্ষোভ, দুঃখের ঊর্ধ্বে থেকে উনি বাংলাদেশ চালাবেন। বাংলাদেশে এখন ভেন্টিতাবিহীন রাজনীতি প্রয়োজন, ভেঞ্জেন্সবিহীন রাজনীতি প্রয়োজন, প্রতিহিংসাবিহীন রাজনীতি প্রয়োজন, দেশ গড়ার রাজনীতি প্রয়োজন। ওনার পিতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ এবং জামাতকে রিভাইভ করেছিলেন। আমরা আশা রাখবো যারা তারেক জিয়াও তার পিতার গল্প অনুসরণ করে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে দেশকে চালাবেন। দেশে বহুদলীয় না থাকলে, বহু মত না থাকলে যে কোনো সরকার, যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্রে আস্তে আস্তে এককেন্দ্রিক হয়ে যায়, আস্তে আস্তে স্বৈরাচারের দিকে ধাবিত হয়। তো আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পরে শুধুমাত্র ভোটে অংশগ্রহণ করার কারণে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছিল, দোষর বলা হয়েছিল, আমাদেরকে অপদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণে। সেইখানে আমরা বলতে চাই যে আমরা 86 সালে যে ভোট করেছিলাম সেটা বিএনপি অংশগ্রহণ করেনি, সেটা কিন্তু জামাত অংশগ্রহণ করেছিল 86 সালের ভোটে। আবার 88 ভোটে আশরাফ ফিরোজ সাহেব অংশগ্রহণ করে বিরোধী নেতা হয়েছিল, সেখানে বিএনপি জামাতকেও, বিএনপি আওয়ামী লীগকেও অংশগ্রহণ করেনি। বিএনপি নিজেও 96 সালে একটি 15ই ফেব্রুয়ারিতে একটি সম্পূর্ণ একতরফা ভোট বিএনপি করেছিল। 2006 সালে 1,28,00,000 ভোটারকে একটা ভ্রান্ত ভোট করার চেষ্টা করা হয়, ইয়াজুদ্দিনকে চার্টার গভর্নমেন্টে হেড করা হয়। তো আমরা মনে করি শুধুমাত্র ভোটে অংশগ্রহণের কারণে কেউ স্বৈরাচারের দোষর হতে পারে না। জাতীয় পার্টি স্বৈরাচার বা স্বৈরাচারের দোষের মতো কোনো কাজ করেনি, কিন্তু ভোটের হিসাবকে মাথায় রেখে ভোটকে নিয়ন্ত্রণ করার জন্য, ত্রয়োদশ নির্বাচনটিকে নিয়ন্ত্রণ করার জন্য একটা মাস্টার প্ল্যানের অংশ হিসাবে, একটা ডিজাইনের অংশ হিসাবে, একটা ব্লুপ্রিন্টের অংশ হিসাবে বিগত আন্দোলনের পর থেকেই সর্বপ্রথম সময় আন্দোলনের কিছু ছাত্র এবং অন্যরা জাতীয় পার্টিকে সাইডলাইন করার চেষ্টা করে এবং সরকারকে হুমকি দেয়, কমিশনকে হুমকি দেয়, নির্বাচনী কমিশনকে হুমকি দেয়। ফলশ্রুতিতে দেখা যায় জাতীয় পার্টির অফিসে 3 বার আগুন দেওয়া হয় এবং সে আগুন দেওয়ার পরে আমরা যখন মামলা পাই, সে মামলাটি গ্রহণ করা হয় না এবং কাউকে অ্যারেস্টও করা হয় না। জাতীয় পার্টির ঐক্যমত কমিশন ডাকে দেয়, ইউনিট গভর্নমেন্ট একবার থেকে আর কখনই ডাকে এবং নির্বাচন কমিশন নিবন্ধিত সকল দলের অভিভাবক শপথ ভঙ্গ করে নির্বাচন কমিশনে জাতীয় পার্টির কোনো সংবাদ করে না। এই প্রেক্ষাপটে মিডিয়াও কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। আমরা দেখেছিলাম মিডিয়াতে আমরা যখন টক শোয়ে যেতাম, হুমকি দেওয়া হতো, মিডিয়াতে আগুন দিয়ে দেওয়া হবে, টক শো থেকে উঠে যাওয়া হবে, মিডিয়াতে চাপের মধ্যে রেখে জাতীয় পার্টির নিউজগুলো যেন চাপানো না হয় সে প্রক্রিয়াটা করা হয়েছিল। তাহলে একটি নির্বাচনকালীন সরকার, অন্তর্বর্তী সরকার, যেটি সকল নিবন্ধিত দলের জন্য সমতার সৃষ্টি করবে, ফেয়ারনেস সৃষ্টি করবে, আমরা দেখলাম সেই সরকারটি টিকেট চুজ করে কারোর সাথে বসলো আর কারোর সাথে বসলো না, কাউকে ডাকলো, আপনাকে বসতে বসে কাউকে ডাকলো, কাউকে ডাকলো না, কাউকে সম্মান দিল, কাউকে সম্মান দিল না। পুরো জিনিসটি ছিল একটি ম্যানিপুলাস স্কিম, প্রশাসনকে এবং স্টেক হোল্ডারকে একটা মেসেজ দেওয়া সামনের ভোটে জাতীয় পার্টিকে প্রয়োজনে রাস্তানাবুদ করা হবে এবং সেই বিষয়ে প্রশাসনকে একটা মেসেজ দিয়ে প্রশাসনকে তৈরি করা হবে। এই প্রশাসনিক মেসেজের কারণেই আমরা মনে করি আজকের এই বিপর্যয়টা ঘটানো হয়েছে আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে। এবং শুধু তাই না, সরকারি পৃষ্ঠপোষকতা আমাদের দলের ভাঙাও করা হয়েছে। জিএমদেরকে বাদ দিয়ে দল গঠন করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এমন কথা সরকারি মহল থেকে বলা হয়েছিল বলে আমরা শুনেছি এবং দলটি কি ভাঙনের মুখেও করেছে। তো আমরা মনে করি ইউনিট ইন্টারিম গভর্নমেন্ট যারা একটা বিপ্লব আন্দোলন পরবর্তী সময়ে এসেছিল, মুখ্য উদ্দেশ্য ছিল একটি ইস্যু
ইলেকশনের জন্য ইলেকশন বলতে ফেয়ার ইলেকশন কি বোঝায়? আনফেয়ার ইলেকশন কোনো ইলেকশন না। সেই ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সমতা তৈরি করা, কিন্তু আমরা দেখলাম সেই সরকার সমতা সৃষ্টি না করে বৈষম্য করলো। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে যে সরকারের জন্ম হলো, সেই সরকার নিজেই বৈষম্য করলো এবং বৈষম্যটা দৃশ্যমান ছিল। সেই অবস্থায় জাতীয় পার্টিকে অনেকে নিবন্ধন বাতিলের দাবি করে, অনেকে জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া হবে এমন দাবি করে, জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার কাটার জন্য নির্বাচনে নিয়ে আসার প্রেক্ষাপট তৈরি হয়। জাতীয় পার্টি কোনো কর্নার থেকে কোনো সাপোর্ট পায় না, কোনো কর্নার থেকে কোনো আইনগত অধিকার রক্ষার কোনো প্রেক্ষাপট ছিল না। তথাপি আমরা গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেই। 196 জন মনোনয়ন জমা দেন, তার মধ্যে 6 জন নারী ছিলেন। এই 6 জন নারীর মধ্যে একজন খ্রিস্টান নারী ছিলেন, একজন হিন্দু নারী ছিলেন। আমরা একটা ইনক্লুসিভ মেথড ফলো করে 196টি নমিনেশন জমা দেন। খুব দুঃখজনকভাবে আমরা দেখেছি তুচ্ছ কারণে কারেক্টেবল মিস্টেক ছিল, মিস্টেক অফ নট সাবস্টেন্সিয়াল ম্যাটার, কিন্তু সেসব মিস্টেকের জন্য ডিসি সাহেব রিটার্নিং কর্মকর্তা আমাদের 45 জনের নমিনেশন বাতিল করেছে। একই ধরনের মিস্টেকের জন্য অন্য পার্টির কাউকে নমিনেশন বাতিল করে। এটাও ডিজাইনের অংশ ছিল। জাতীয় পার্টির 45 জন প্রার্থী, তার মধ্যে 4-5 অত্যন্ত মুখ্য উইনিং ক্যান্ডিডেট ছিলেন, তাদেরকে ভোটের মাঠ থেকে সরিয়ে ঢাকা এবং সুপ্রিম কোর্টে ব্যস্ত রাখার একটা নীতি নকশা ছিল। এবং নির্বাচনের তফসিল পিরিয়ডে প্রায় 10 থেকে 12 দিন আমরা দল গোছানো বাদ দিয়ে, ভোটের কাজ বাদ দিয়ে, ভোটের প্রেক্ষাপট তৈরি করার বক্তব্য না দিয়ে আমাদেরকে প্রার্থীতে বাঁচাতে হয়েছে। এবং পার্সেন্টেজ ওয়াইজও আমাদের হাইয়েস্ট ছিল আমাদের এই প্রার্থীতে বাতিল। সুপ্রিম কোর্টে যখন আমরা নির্বাচনে আপিল শুনানি করছিলাম, সেই সময়ও একটা মহল সেখানে নির্বাচন কমিশন ঘেরাও করে এবং জাতীয় পার্টিকে ভোট করে দেওয়া হবে না এমন একটি দাবি জানায় এবং আপিল শুনানি বন্ধ রেখে আধা ঘন্টা দেরিতে আপিল শুনানি করে প্রধান নির্বাচন কমিশনার তাদের বক্তব্য শুনে আমি সেখানে উপস্থিত ছিলাম। অর্থাৎ একটি গ্রুপকে ভোট করতে দেওয়া হচ্ছে না, আরেকটি গ্রুপ ভোট আমাদের বাতিল করছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই সমস্ত করে আমাদেরকে একটি বৈষম্যমূলক পরিবেশের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। এবং আমরা যারা মহাসচিব ছিলাম, আমি মহাসচিব হিসাবে আমি নিজেও নির্বাচনের কৌশলগত কাজগুলো বাদ দিয়ে প্রার্থীকে বাঁচানোর জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনে ব্যস্ত ছিলাম। এর ফলশ্রুতিতে আমরা কৌশলগতভাবে কিছুটা দুর্বল হয়েছি। আমাদের 4 জন প্রার্থী জেলে ছিল, এখনো আছে। এর মধ্যে গোলাম কিবরিয়া টিপু, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, ওনাকে কিন্তু একটি মামলায় অ্যারেস্ট করা হলো, পর্যায়ক্রমে 13টি মামলায় অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে আমরা হাইকোর্ট থেকে ওনার জন্য নট টু অ্যারেস্ট ইন এনি আননোন কেস একটা ডিরেকশন নেওয়ার পরে তাকে জামিন দেওয়া হয় এবং তার 2টি আপিলের বিরুদ্ধে অ্যাপিল ডিভিশনে অ্যাপিল করা হয়। অর্থাৎ উনি যেন ভোট করতে না পারেন, উনি যেন ভোটের সময় মুক্ত হতে না পারেন, এই ছিল মুখ্য উদ্দেশ্য। তাহলে কিভাবে থাকলো? একজন জেলে থেকে ভোট করছেন, তাকে বারবার মামলা নিয়ে আটক করা হচ্ছে, আরেকজন ওপেন ফিল্ডে ভোট করছেন। এটা তো সমতা হলো না, এটা তো ফেয়ারনেস হলো না এবং এটা বৈষম্য হলো না। এবং শুধু তাই না, মনোনয়ন জমা দেওয়ার সময় আমাদের প্রার্থীরা অবস্বীকার হয়েছে। যেদিন মনোনয়ন বৈধ হয়েছে, রংপুরে, নওগাঁতে এবং নাটোরে ডিসি অফিসে মক করা হয়েছে, ডিসি অফিসে ডিসি সাহেবের সামনে মক করা হয়েছে এবং এর মাধ্যমেও একটা মবের আতঙ্কে রাষ্ট্রকে নিয়ে যাওয়া হয়েছে, প্রার্থীদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের এক প্রার্থীকে অপদস্থ করা হয়েছিল। মূলত যারা ভোট করতে পেরেছিল শেষের 5 থেকে 7 দিন। এবং উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের শিওর উইনিং সিট যেগুলো ছিল, তার মধ্যে মানিকগঞ্জে মান্নান সাহেব ছিলেন, সাতক্ষীরাতে আশুজামান সাহেব ছিলেন, কুড়িগ্রামে একে মোস্তাফিজুর রহমান 4 বার এমপি, ঠাকুরগাঁ 3 হাফিজুল আহমেদ, নীলফামারী সিদ্দিকুল আলম, গাইবান্ধায় একে আমি ছিলাম 2 বার এমপি, রংপুর সদরে জিএম তাদের, এসহ আরো বেশ কিছু আসন যেখানে আমরা কোনো প্রকার জোট মহাজোট ছাড়াই এককভাবে অনেকবার জয়লাভ করেছি। দেখা গেছে আমাদেরকে সেখানে পরাজিত করা হয়েছে, শুধু পরাজিত করা হয়েছে না, আমাদেরকে তৃতীয় করা হয়েছে এবং 2টি জায়গায় জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এই রেজাল্টটি অ্যাস্টনিশিং, সারপ্রাইজিং, শকিং, ইট ইজ নট রিফ্লেক্টিভ, ইট ইজ নট রিপ্রেজেন্টেটিভ। যে জনমত আমাদের আছে, যে অতীত ভোটের ট্র্যাক আমাদের আছে, যে ক্যাম্পেইন আমরা করেছি,
আমাদের জনসভায় যে পরিমাণ লোক হয়েছে তার সাথে কোনোভাবেই ভোটের রেজাল্টের সামঞ্জস্যপূর্ণ না, ইট ইজ অ্যাবসলিউটলি ডিসপ্রপোর্শনেট। কেন করা হয়েছে? সরকার বা ইউনিশ সরকারের বিরুদ্ধে আমরা তীব্রভাবে সমালোচনা করেছিলাম, জিএমকে আমি তীব্রভাবে সমালোচনা করেছিল, আমিও করেছিলাম। অর্থাৎ সেই সরকারের একটি রাগ গ্রাস ছিল যে জাতীয় পার্টিকে ভোটে একটিও আসন সংসদে না দেওয়া হয়। সেজন্য আমাদের প্রতিপক্ষের ভোট বাড়ানো হয়েছে, তার কিছু আলামত আমরা পেয়েছি, এবং আমাদের ভোট কমানো হয়েছে। আমাদের ভোট কমানোর পিছনে দুটো ডিজাইনের অংশ ছিল। একটা ছিল আমাদেরকে তৃতীয় করা হবে, আরেকটা যদি কখনো উচ্চপক্ষ হয় আনুপাতিক ভোটে আমাদের উচ্চপক্ষ একটি আসন না পাই, সেজন্য এই ডিজাইনটি করা হয়েছে। গাইবান্ধা একটা আমার আসলে মাত্র ৩৩,০০০ ভোট আমাদের দেখানো হয়েছে, কেন্দ্রীয় ভিত্তিক রেজাল্টে আমরা ঘোষণা পেয়েছি। এবং শুধু তাই না, সেখানে একটি সেন্টারে আমি মাত্র 13 ভোট পেয়েছি, যেখানে আমার 2 সেট এজেন্ট ছিল 26 জন। তো 26 জন এজেন্ট ভোট পেয়েছি 13। সারা দেশব্যাপী অসংখ্য সেন্টারে জাতীয় পার্টিকে 0 ভোট দেখানো হয়েছে। কেন্দ্রীয় ভিত্তিক রেজাল্টে ঘোষণা দিয়েছি, আমরা ঘোষণা দিয়েছি, এবং জাতীয় পার্টির ভোটের মধ্যে কেটে সেখানে কেটে দেওয়া হয়েছে। আরেকজনের সামনে একটা অক্ষর বসানো হয়েছে। আমরা একটি কাগজ আমাদের কাছে এসেছিল, টিআইবি নিজেও বলেছে তারা 70টি আসনে স্টাডি করেছে অভিযোগের ভিত্তিতে, তার মধ্যে 40টি আসনে তারা কোনো না কোনো অনিয়ম পেয়েছে। যদি দৃশ্যমান কোনো না কোনো অনিয়ম পাওয়া যায়, এদিকে আমি বলবো এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চা না। যদি প্রশাসনিক সহযোগিতা একটা জালভোট হয়, তাহলে 1 লক্ষ হতে পারে, একটি আসনে হলে 300 আসনেও হতে পারে। এই অবস্থায় আমরা মনে করি এটি একটি হাইব্রিড ভোট। এখানে কোনো কোনো আসনে স্টার্টিং হয়েছে, কোনো কোনো সেন্টারে ভোটের দিন ভোট শুরু আগেই স্টার্টিং হয়েছে, এরকম টিআইবি করে আসছে। কোনো কোনো সেন্টারে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, কোনো কোনো সেন্টারে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কোনো কোনো সেন্টারে জামাত বিএনপি যৌথভাবে পাল্লাতে ইঞ্জিনিয়ারিং করেছে, সেখানে 2 প্রার্থীর ভোট দেবেন আপনার 1.5 লাখের উপরে। কোনো জায়গায় কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি, সুষ্ঠু ভোট হয়েছে, সেখানে দেখুন 60-70 হাজার ভোটে এমপি হয়ে গেছে। আবার কোনো কোনো জায়গায় জাতীয় পার্টি আসলে আমাদের প্রতিপক্ষরা 1,20,000, 1,40,000, 1,60,000, 1,80,000 ভোটে এমপি হয়েছে। বিগত 12টি ভোটের সাথে যেটি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হয়নি। একটি দল যদি 12টি ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে থাকে 50,000 ভোট, আজকে 13তম ভোটে সে 1.5 লাখ ভোট পেতে পারে, এটি হতে পারে না। আলাদা চ্যাট মাধ্যমে এই ভোটগুলোকে বাড়ানো হয়েছে, ইনক্লুড করা হয়েছে। কোনো কোনো জায়গায় 30% ভোট পেয়ে এমপি হয়েছে, কোনো কোনো জায়গায় 60% ভোট পেয়ে এমপি হয়েছে। পাশাপাশি দুটি আসনে ভোটিং ফ্রেন্ডসে দেখা যায় কোথাও ভোটকাস্টিং 40%, কোথাও ভোটকাস্টিং 70%। পাশাপাশি 2 জেলার মধ্যে কোনো দেখা যায় কোথাও ভোট 40% কাস্ট হয়েছে, কোথাও 70% কাস্ট হয়েছে, বাড়ানো হয়েছে। এবং এই বিষয়ে ইতিমধ্যে ইউএনডব্লিউ বলেছে ভোট শান্তিপূর্ণ হলেও কাঠামোগত ত্রুটি ছিল। নাইটশাপ বলেছে তরুণ মন্ত্রী হওয়া অনুমোদিত নির্বাচনী জারি হয়েছে, ইটস অলসো আ ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন। কারণ যিনি নির্বাচনের সময় মন্ত্রী ছিলেন, তিনি নির্বাচনের পরবর্তী সময়ে আমরা দেখলাম তিনি আবার মন্ত্রী হলেন, অর্থাৎ নির্বাচনে তার একটা অনুচিত প্রভাব ছিল, তিনি বাস ছিলেন, এবং তার মন্ত্রী হওয়ার মাধ্যমে নির্বাচনটা কিছুটা পরিচালিত হয়। এবং টিআইবি নিজেও বলেছে জাল ভোট দখল সহ নির্বাচনের আরম্ভ হয়েছে। 30টি আসনে জামাত 30টি আসনে পুনর্নির্বাচন চেয়েছিল, পুনর্গঠন চেয়েছিল, এবং শপথ করেছিল। এবং অনেকেই বলেছে নির্বাচনটি পূর্ণাঙ্গ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অধিকৃত হলো। টিআইবির মধ্যে 21.4% জাল ভোট হয়েছে, তাদেরকে নির্বাচনের সত্যি ছিল তার মধ্যে 14.3% ভোটে আগেই সিল হয়েছে। তবে টিআইবি করে ইঞ্জিনিয়ারিং করে যদি জাল ভোট থেকে থাকে, যদি আগেই সিল মারা থাকে, এটাকে ইঞ্জিনিয়ারিং ছাড়া আমরা কি বলবো? এই প্রশাসনিক সহযোগিতা ছাড়া সম্ভব না। এই প্রশাসনিক সহযোগিতা হয়েছে এবং জাতীয় পার্টির আসনগুলোতে বেশি করা হয়েছে, দুই পক্ষ থেকে জাতীয় পার্টিকে যেন সরিয়ে দেওয়া হয়। আমরা অনুভব করি সারা বিশ্বে ভোটিং ট্রেন্ডসে জামা আসনগুলোতে স্টাফিং হয়েছে, এজেন্টদেরকে বের করে রাখুন দেওয়া হয়েছে, এজেন্টকে ভয়ভীতি প্রলোভন দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, এজেন্টের কাছ থেকে আগে স্বাক্ষর নেওয়া হয়েছে, ভোট কেনা হয়েছে, ব্যাপকভাবে ভোটের আগে ভোট কেনা হয়েছে, প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। অনেক সেন্টার আমাদের শূন্য ভোট দেখানো হয়েছে এবং জামার ভোট
অন্য মার্কায় দিয়ে দেওয়া হয়েছে। এটা সুনির্দিষ্ট একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। একজন পোলিং এজেন্ট বলেছে তিনি নিজে হাতে ধরেছিলেন, যখন গণনা হচ্ছিল তখন লাঙ্গলের ভোটটি অন্য একটি মার্কায় দিয়ে দেওয়া হচ্ছিল, তখন সেটা প্রতিহত করেছে। একটি জায়গায় প্রতিহত করেছে, অসংখ্য জায়গায় প্রতিহত হয়নি। এবং কায়ুম সাহেব ইঞ্জিনিয়ারিং কথা বলেছেন, সার্জিস নিজে বলেছে এমদাদ বর্ষা বিএনপি অল্প ভোটে হেরে যাওয়া প্রার্থী, তার আসলে বাতিল ভোট করা হয়েছে প্রায় 6-7 হাজার, এবং বাতিল ভোট দিয়ে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করা হয়েছে। তিনি ডিসি সাহেবকে অভিশাপ দিয়েছেন যে আমার সন্তান যেভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে, ডিসি সাহেব আপনার সন্তানও রাস্তায় রাস্তায় ঘুরবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি দল জয়ী হওয়ার পরে সেই দলের পরাজিত প্রার্থী ডিসিকে অভিশাপ দিয়েছে, এটা ইতিহাসে প্রথম। অর্থাৎ এই ভোটের কারচুপি নিয়ে জামাত বলছে, আজকে হেডলাইন হেরে যাওয়া প্রার্থী বলছে, এনসিপি বলছে, জাতীয় পার্টি বলছে। এই সামগ্রিক বিচারে ভোটে অবশ্যই কিছু কলুষিত অংশ আছে, এবং সবচেয়ে কলুষিত প্রার্থী হচ্ছে গণভোট। গণভোটের 73 লক্ষ বাতিল ভোট কিভাবে হয়। এবং আমরা আমাদের এজেন্টকে জিজ্ঞেস করেছি, যখন হ্যানা কাউন্ট হয়েছে তখন সেখানে কোনো এজেন্ট থাকতে দেওয়া হয়নি।